হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের 6 অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় ও কাম্য নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। অথবা সেম প্রশ্ন তোমাদের এইরকম ভাবে দিতে পারে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দেখো, প্রথমে আমরা আলোচনা করব ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তার আগে আমি তোমাদের বারবার একটা কথাই বলি, তোমাদের যদি এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমরা প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করো, ডেসক্রিপশন বক্সে যাও, 6 নম্বর অধ্যায় থেকে জাস্ট একটা না দুটো তোমাদের ভিডিও রয়েছে, সেটা দেখো। তাহলে এই সব কোশ্চেন গুলো একদম তোমাদের কাছে জলের মতন ইজি হবে। দেখো, তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বুঝবো? যে কোনো স্বাধীন রাষ্ট্রের সরকারের তিনটি বিভাগ রয়েছে। কয়টি বিভাগ রয়েছে? তিনটি। একটা হচ্ছে আইন বিভাগ, 2 নম্বর শাসন বিভাগ এবং 3 নম্বর হচ্ছে বিচার বিভাগ। স্বতন্ত্রভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে থাকে, তাকে রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলে। অর্থাৎ এই তিনটি বিভাগ যখন ইন্ডিপেন্ডেন্টলি তারা নিজের কাজ নিজেদের মতন করবে, একটা বিভাগ আরেকটা বিভাগের উপর মানে কি বলবো তোমার মাথা গলাবে না বা ব্যাঘাত সৃষ্টি করবে না, তখনই সেটা আমরা বলছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। নেক্সট যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়। ওকে, বা আমরা এখানে বলতে পারি কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে নয়। তো দেখো, এই কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর কি? সরকারের বিভিন্ন বিভাগে সহযোগিতার অভাব। এই নীতি যদি বাস্তবে কার্যকারী হয় তবে প্রত্যেক বিভাগ আপন বিভাগের কাজকর্ম ও ক্ষমতার সংরক্ষণ নিয়ে ব্যস্ত থাকবে, এক বিভাগ অপর বিভাগকে সহযোগিতা করতে এগিয়ে আসবে না। অর্থাৎ এরকমই যদি হয় যে প্রত্যেকটা বিভাগ নিজের কাজ নিজে করবে, কিন্তু ব্যাপারটা এরকম না যে প্রত্যেকটা বিভাগ নিজের কাজ নিজেই করবে। এখানে অনেকগুলো কাজ আছে যেগুলোকে অনেক মানে হয়তো দুটো বিভাগ বা তিনটে বিভাগ মিলেই করা প্রয়োজন। সেক্ষেত্রে একজনের আরেকজনের সাহায্যের প্রয়োজন। তখন কি বলবে যে না, এটা তো আমার কাজ না, এটা তোমার কাজ ভাই, তুমিই দেখো। তো এরকম যদি হয় তাহলে এটা একটা মেন প্রবলেম, তাই কি না? যে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি সম্ভব হয় তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। তো কি কারণে সম্ভব নয়? সেই কারণে এই পয়েন্ট। 2 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রে এই নীতি প্রয়োগের ফলে অসঙ্গতি পরিলক্ষিত হয়। মানে আমরা যদি দেখি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা মার্কিন যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি ফলো করা হয়। তো এক্ষেত্রে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে 3টি বিভাগ স্বতন্ত্রভাবে বিভাগীয় কাজকর্ম সম্পাদন করতে পারে না। প্রতিটি বিভাগের উপর অপর দুটি বিভাগের কিছু না কিছু নিয়ন্ত্রণ পরিলক্ষিত হয়, যেটা আমরা অলরেডি বললাম। 3 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবে প্রয়োগ অসম্ভব। কেন অসম্ভব? তার কারণ বা এর কারণ পারস্পরিক সহযোগিতার ভিত্তি হলো গণতান্ত্রিক সরকারের মূল কেন্দ্র। ঠিক আছে, এখানে কোনো না কোনো ভাবে এক বিভাগ অপর বিভাগের উপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে যদি আমরা গণতন্ত্র দেখি না, গণতন্ত্রের মেন বৈশিষ্ট্য হচ্ছে একটা বিভাগ আরেকটা বিভাগের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তারা একে অপরকে হেল্প করবে। যেমন দেখো, আমাদের যে পার্লামেন্ট আছে না, আমাদের পার্লামেন্ট আইন বিভাগও আছে, আমাদের পার্লামেন্টের আইনসভা বলা হয় মেনলি যে তোমাদের রাজ্যসভা লোকসভা আছে সেটাকে। আবার তাদের মধ্যে শাসন বিভাগও আছে, অর্থাৎ সরকারের লোকসভার মধ্যে যারা সরকারে থাকে তাদের তারা থাকে শাসন বিভাগে। যেমন যে দল যখন সরকারে থাকে, এখন বিজেপি সরকার আছে, এখন শাসন বিভাগে তারা আছে। আবার বিচার বিভাগটা আমাদের আলাদা, তার কারণ বিচার বিভাগটা পুরোপুরি আলাদাভাবে নিয়োগ হয়, সেখানে ভোটের দরকার হয় না। তো এই তিনটে ভাগে মানে আলাদা হলেও এই আইন বিভাগ আর শাসন বিভাগের তো অনেক মিল আছে, তারা তো একই জায়গায় থাকে, তাই না? তো এক্ষেত্রে যেটা বলছে যে পারস্পরিক সহযোগিতার ভিত্তি হলো গণতান্ত্রিক সরকারের মূল মূল কেন্দ্র বা মন্ত্র, মূল মন্ত্র হবে এটা। এখানে কোনো না কোনো ভাবে এক বিভাগ অপর বিভাগের উপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করতে পারে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শাসন বিভাগ আইন বিভাগের উপর প্রভাব বিস্তার করে। তো আশা করি তোমরা চারটি দেখলে। নেক্সট, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাম্যও নয়। অর্থাৎ কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কেউ চায়ও না। তার 1 নম্বর মেন কারণ
বিভিন্ন বিভাগের মধ্যে প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বন্দ্ব দেখা যায়, তাই না? যদি কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হয় তাহলে দুটো বিভাগের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। কিরকম? দেখো, এই নীতি কার্যকারী হলে প্রতিটি বিভাগ পরস্পরের সঙ্গে প্রাধান্য প্রতিষ্ঠায় দ্বন্দ্বে লিপ্ত হবে। হ্যাঁ, মানে কে বেশি সুপেরিয়র, কে বেশি হেড, সেটা মানে ফলানোর জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। কিন্তু সরকারের কাজকর্মে সামগ্রিক সাফল্যের জন্য প্রতিযোগিতা নয়, বরং কি দরকার? সহযোগিতা কাম্য। নেক্সট, সংসদীয় শাসন ব্যবস্থায় এই নীতির প্রয়োগ সম্ভব নয়। এই শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ সম্ভব নয়, কারণ আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে, ফলে এই আইন বিভাগ অন্য দুটি বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন আমাদের যদি দেখি, বললাম যেটা, যে আমাদের বর্তমানে দেশে যদি দেখি বিজেপি সরকার শাসন বিভাগে আছে এবং তারা উল্টোভাবে আইন বিভাগকেও নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোন আইন নিয়ে আসবে না নিয়ে আসবে, এবং তারা বিচার বিভাগে যে বিচারপতি আছে তারাকেও নিযুক্ত করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বিভাগীয় স্বৈরাচারী পদ প্রশস্ত হবে। দেখো, এই নীতি কার্যকারী হলে স্বৈরাচারের বদলে ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে না, বরং স্বৈরাচারের পথ আরো প্রশস্ত হবে। অর্থাৎ একটা বিভাগ হেড মনে করবে নিজেকে, এবং নিজে যেটা করবে সেটাই, অন্য কারোর বিভাগের কথা শুনবে না, তাই না? তো লাস্ট উপসংহার, পরিশেষে বলা যায়, বাস্তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পূর্ণ প্রয়োগ কখনোই কাম্য নয়, তবে আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ বিচার বিভাগের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, কারণ ন্যায় ও নিরপেক্ষ স্বার্থে বিচার বিভাগের স্বতন্ত্র অপরিহার্য। দেখো, শাসন বিভাগ আর আইন বিভাগ পরস্পরের উপর নির্ভরশীল হতে পারে, তবে আংশিক ভাবে না, বিচার বিভাগকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট রাখতেই হবে। যদি আমরা এরকম করি যে হ্যাঁ ধর্ষণ কাণ্ড, আরে ধর্ষণ তো আমার দলের লোক করেছে, তো একে কম সাজা দিই, যেটা দেখবো আমাদের বর্তমানে রাজ্যেও চলছে বা আমাদের দেশেও। দেখো, আমাদের আরজিকর যতটা খারাপ, হাতরাসও ততটা খারাপ, উন্নাও ততটা খারাপ, এমনকি জম্মু কাশ্মীরে যে একটা 8 বছরের মেয়েকে হত্যা করা হয়েছিল ধর্ষণ করার পর, সেটাও ততটা খারাপ। কারণ আমাদের এক্ষেত্রে প্রত্যেকটা দেশের নারীকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ, এবং তাদের মৃত্যু দেওয়া হয়েছে, সবই খারাপ। এক্ষেত্রে তুমি যদি সিলেক্টিভ ভাবে করো, না এটা তো মুসলিম মেয়ে মারা গেছে, এটা ঠিক আছে, এটা তো হিন্দু মেয়ে মারা গেছে, মুসলিম তো না, এটাও ঠিক আছে, এইরকম করলে বিচার করলে হবে কি? না, সবগুলোই খারাপ, এবং যে দলেরই লোক হোক না কেন, তোমাকে তার জন্য শাস্তি চাইতে হবে। আর এটা যদি তোমার মধ্যে এই ফিলিংস বা গার্ডটা না থাকে, তাহলে তুমি একজন নিজেকে জীবনে দেশপ্রেমী বলতে পারবে না। এবং মানে কি বলবো, এটা যাই হোক, বেশি রাগ উঠে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, যে আমাদের দেশে দেশপ্রেমটা না অনেক সময় দেখানো হয়ে যায়, যখন পালন করার আসে না, তখন আমরা কি বলতো, পার্টি ভিত্তিক হয়ে যায়। আমার তো মনে হয় যে আমরা দেশপ্রেমের থেকে বেশিরভাগই মানুষ পার্টি ভিত্তিক, অর্থাৎ আমরা কেউ কেউ আছি বিজেপি কে খুব পছন্দ করি, কেউ টিএমসি কে খুব পছন্দ করি, কেউ কংগ্রেসকে খুব পছন্দ করি। তো আমি বলবো এইসবের ঊর্ধ্বে দেশকে পছন্দ করো, দেশকে ভালোবাসো, প্রতি 5 বছর পর পর সরকার চেঞ্জ করো, দেশ আগে বেরোবে। যাই হোক, চলো, দেখা হবে নেক্সট ক্লাসে আমরা 6 নম্বর অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। জয় হিন্দ।